আমরা তো গতানুগতিক রাজনীতি করি, রাজনৈতিক মাঠে যায়, রাজনৈতিক বক্তব্য দিয়ে সবাই চলে যায়, ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু আপনারা যে কাজগুলো করছেন সমাজের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, এটি অবস্মরণীয় থাকবে। মানব কল্যাণের জন্য আপনারা যে অবদান রাখছেন সেটা একবার বলাই বাহুল্য। নামটাই হচ্ছে স্বেচ্ছাসেবী, মানে স্বেচ্ছায় সেবা করা, নিজেকে বনের বয়স তাড়ানোর মতোই। এখানে বিভিন্ন সংগঠনে বিভিন্ন ধরনের নাম আছে, বিভিন্ন সংগঠনে বিভিন্ন ধরনের নাম আছে এবং কর্মকাণ্ড কিন্তু ডিফারেন্ট। আমি অনেকগুলো নোট করেছি। এন্টি ড্রাগস একটা, এন্টি ড্রাগস, ড্রাগস নিয়ে কথা বলেছেন এবং ড্রাগস নিয়ে কাজ করে। এই ড্রাগস জিনিসটি আমাদের সমাজে একেবারে একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে, পুরো দেশটাই। যদি কোনো ব্যক্তি একটি মানুষকে খুন করে তাহলে সে একটি খুনের আসামি হবে। যদি কেউ নেশা করে বা ড্রাগস নেয়, সে তার পরিবারকে খুন করলো, তাহলে সে তার পরিবারের খুনের আসামি হয়। যদি কেউ ড্রাগ বিক্রি করে তাহলে সে পুরা জাতিটাকে খুন করে, তাহলে সে পুরা জাতির খুনের আসামি হয়। তাই এই ড্রাগসটাকে যে কোনো মূল্যে, ড্রাগসটাকে কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারবো না এবং এটাকে আমরা প্রত্যাখ্যান করব। এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান থাকবে এবং তাদেরকে আইনের হাতে সুপর্দ করতে হবে। সব ধরনের সহযোগিতা করতে হবে প্রশাসনকে, ইনফরমেশন দিয়ে যেন প্রশাসন তাদেরকে হাতে নাতে ধরতে পারে। এখানে একটি কথা আছে, এখন যে প্রশাসন তারা নিজেরাই দেখা যায় ট্যাক্স ব্যবসা যারা করে তাদের সাথে শেয়ারে চলে একটা ক্ষেত্রে, বিশেষ করে দুহার থানার গেটে কয়েকটা ছোট ছোট গন্ডিগড়ের মতো অফিস আছে, সেখানে কিছু ছেলে পেলে বসে, আবার পুলিশের এসআইআরও বসে, অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাও বসে। সেখানের ব্যবসা হলো সেটা নতুন ধরনের একটা ব্যবসা গড়ে উঠেছে সেখানে, থানার দালালি ব্যবসায়। এরাই দেখা যায় যে একটি নিরপরাধ ছেলেকে কিছু ড্রাগ দিয়ে ধরাই দিল, আবার বাড়িতে কন্ট্যাক্ট করে তাকে ছাড়াই দিল। আবার সত্যিকার যারা ড্রাগস নিয়ে ধরা পড়ে সেটা দালালিও তারা করে। শুধু এই ড্রাগসের দালালি না, জমি, বালু, বিচার, সব ধরনের ঘটনাই সেখানে ঘটে। এটা সবকিছু মিলে হয়েছে কি একটি সামাজিক অবক্ষয়। দীর্ঘ 17 বছরের ঝঞ্ঝাটে পুরো সমাজটাই একটি ব্যাধিতে পরিণত হয়েছে। কিছুদিন আগে দুহার থানায় আমি গোপন একটি লোক পাঠালাম। নব্বর থানা, যে দুহার থানাটা এই দিক দিয়ে বেশি এগিয়ে, যে ওখানে কি হচ্ছে। বিকাল হলে দেখা যায় যে ওসির রুমের আশেপাশে ছোট ছোট যে রুমগুলো আছে দারোগাদের, প্রতিটি রুমই একটি করে আদালত, এমনই অবস্থা। কারোকে আদালতে যেতে হয় না, থানার মধ্যে আদালত বসে, দুপক্ষ আসে, বিচার হয় এবং বিচারের জন্য তাকে ফি দিতে হয় এবং বিচারের সিরিয়ালের জন্য টাকা দিতে হয়। ডাক্তার যেমন সিরিয়াল দেয় না, ওখানে আবার বিচারেরও সিরিয়ালও বসে। মানে আমি বাস্তবতাটা বলছি যে দেশটা এখন এমন পর্যায়ে আছে। এটা শুধু
দোহারের চিত্র না, এটা পুরো বাংলাদেশের একই চিত্র। এখান থেকে আমাদেরকে বেরিয়ে হতে হবে। এখানেও এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধেও আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে করে এই সমস্ত দালালিগুলো বন্ধ হয়। এবং দালালিগুলো যদি বন্ধ হয় তাহলে পুলিশও তাদের এই কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বাধ্য হবে। আমরা যদি সচেতন হই তাহলে এগুলো বন্ধ হবে। আমরা যদি এগুলি অ্যাভয়েড করি তাহলে এগুলো আরো বৃদ্ধি পাবে দিন দিন। এখানে যারা আছে ম্যাক্সিমাম তো যুব সমাজ। আপনারা যে এই বয়সে এসে এই ধরনের একটি মহতে উদ্যোগ নিয়েছে, এর জন্য কিন্তু আপনাদের এবং ধন্যবাদ। বিশেষ করে এই শ্রেণীটাই কিন্তু বেশি ড্রিল হয়ে যাচ্ছে, লেখাপড়া শেষ করছে, চাকরি পাচ্ছে না, ফ্রাস্ট্রেশনে ভুগছে। দেখা গেছে যে চায়ের আড্ডায় মগ্ন হচ্ছে, অথবা মোবাইলে মগ্ন হচ্ছে, অথবা নেশার জগতে ঢুকে যাচ্ছে। এদের যদি জনসচেতনতা বৃদ্ধি করতে হয় তাহলে মুখে মুখে বড় বড় কথা বলে তো লাভ নেই, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এরা যেন তাদের কর্মের মধ্যে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এদের জন্য উন্নত মানের মাঠ সহ, ক্লাব সহ, খেলা সরঞ্জাম ব্যবস্থা করতে হবে, যাতে করে এরা খেলাধুলা, শরীর চর্চার মধ্যে নিজেকে মগ্ন রাখতে পারে, নিজেকে সময় ও কাজ দিতে পারে। এই 17 বছরের একটি চেঞ্জ, নতুন প্রজন্মের যারা আছেন, প্রথম ভোটার যারা, এরা কিন্তু কখনো রাজনীতি জানে না। এরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই একটি অরাজক পরিস্থিতি দেখে আসছে, এবং বিগত 17 বছর তো কোনো রাজনীতি হয়নি। মানে রাজনৈতিক যে একটা প্র্যাকটিস, সে প্র্যাকটিস তো হয়নি। সবাই যার যার মতো চলেছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে একক নেতৃত্বে চলছে। প্রতিটি জায়গায়, প্রতিটি উপজেলায় একক নেতৃত্বে বা 2 জন 3 জন 5 জনের নেতৃত্বে পুরো উপজেলাটা চলছে। সত্য কথা বলার মতো কোনো ভাষা ছিল না, বা সত্য কথা বলতে হলে তাকে বিপদ চেপে আসত। এই যে এতগুলো সংগঠন আছে, আমার কিন্তু জানাই ছিল না, বা জানার মতো কোনো সুযোগ ছিল না। যদি দেশের সার্বিক অবস্থা ভালো থাকতো তাহলে এই প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কর্মগুলো আরো বৃদ্ধি করতে পারত, এবং সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি হতো, এবং মানুষের দ্বারে দ্বারে এগুলো পৌঁছে যেত। যেমন আমি নিজেকে একজন এদেশের সচেতন নাগরিক হিসেবে মনে করি, আমি জানি না যে এতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এখানে আছে। মানে জানি না বলতে আমার জানার সুযোগ হয়নি। এই 17 বছরে আপনাদের সাথে যে মিশবো সেই সুযোগ আমার হয়নি। আমাকে হয় পালিয়ে থাকতে হয়েছে, অথবা মিছিলের মধ্যে থাকতে হয়েছে, অথবা জেলখানায় থাকতে হয়েছে। আমার মতো কিন্তু অনেকেই এভাবে তার জীবনটা পার করেছে। কিন্তু এই ধরনের সংকট যদি আমি স্বাভাবিক জীবনে থাকতাম, আমি যদি সুস্থভাবে চলতে পারতাম, তাহলে আপনাদের সাথে আমার যোগাযোগটা হতো, আপনাদের কোনো না কোনো অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হতো। সেই সুযোগ থেকেই আমি আমার মাধ্যমেও এই ক্যাম্পিং গুলো অন্য জায়গায় ছড়িয়ে দেওয়া যেত। যাই হোক, আমরা যদি এখন বিগত দিনে কি হয়েছে, কি অন্যায় হয়েছে, কি হতে পারতো, এগুলো নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আমরা পিছনে রয়ে গেলাম। পিছনে যা হয়েছে আর আমরা এক মুহূর্তে পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে আগাতে চাই, সামনের দিকে তাকাতে চাই। এই যে বিডি ক্লিন একটি সংগঠন,
প্রতিটি বিভিন্ন যে ক্লিনিক গুলো আছে, ক্লিনিক থেকে যে বর্জ্যগুলো বের হয় বা ওই যে সিরিজ যেগুলো নাকি ডিসেবল হয় না, যেগুলো নাকি ওই প্লাস্টিকের এর মতো তৈরি, সেগুলো তো কোনোদিন নষ্ট হয় না, পলিথিনের মতো। সেই জিনিসগুলো দেখা যায় কি প্রতিটি হাসপাতাল থেকেই তাদের যে লোকগুলো আছে বালতিতে ভরে, রাত্রেবেলা ব্যাগে ভরে, রাতের অন্ধকারে ওই পাশে যে খালটি আছে খালের মধ্যে বা ওর মধ্যে ফেলে রেখে দেয়। রংপুরে যেগুলো আছে দেখা যায় ইসের মধ্যে ফেলে দেয়। এটা কিন্তু বাস্তবতা। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম এই ধরনের অনেক সতর্ক করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা তারা নেয়নি। সরকারি ভাবে কিন্তু ওখানে একটি এরকম একটি এই ময়লা ফেলানো জায়গা আছে, মানে খোলা জায়গার মধ্যে ময়লা ফেলানো হয়, পাশ দিয়ে যে লোক যাবে দুর্গন্ধ বের হয়। কিন্তু সরকারি ভাবে ওখানে একটি প্রতিষ্ঠান করার কথা ছিল, যে রিসাইক্লিং সেন্টার, যেখানে বর্জ্যগুলো পড়বে সেগুলো রিসাইক্লিং করে সেখান থেকে কিন্তু ওই ইনকামও হয়, সরকারি ইনকাম হয় এবং ওখানে লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কিন্তু জায়গার অভাবে কিন্তু সেটা করা হয়নি। মানে কেউ চায় না তাদের এলাকায় জিনিসগুলো হোক, কিন্তু এই জিনিসগুলো যদি সিস্টেম অনুযায়ী হয় তাহলে কিন্তু এখান থেকে কোনো দুর্গন্ধ বের হয় না। এটা অটোমেটিক্যালি সব মেশিনের মাধ্যমে প্রসেস হয়ে বেরিয়ে যায়, কিন্তু আমাদের লোকজন সেগুলো বুঝতে চায় না এবং সেটা করতে চায়নি। তো ফলে ফাইনালি বোধহয় আরিয়াল কারবিলের মধ্যে একটি জায়গা দেখা হয়েছে। আমিও এটা নিয়ে অনেক কাজ করেছি। সেটা সরকারিভাবে কিনে বা আমরা নিজেরা কিনে সরকারকে দিব, সরকারের কিনার ফান্ডটা নাই, আমরা নিজেরা কিনে ফান্ডিং করে ওই জায়গাটা দিলে, আমরা ফান্ডিং করে জায়গাটা দিলে সরকার থেকে বিল্ডিং করে দিবে। 3 কোটি টাকা অলরেডি পৌরসভায় পড়ে আছে আজকে 2 বছর 2.5 বছর 3 বছর যাবত। যাই হোক, ওইটা একটা প্রক্রিয়া গেছে। ইনশাল্লাহ নেক্সট গভর্নমেন্ট আসলে ওই কার্যক্রমটা দ্রুত করা যাবে এবং প্রতিটা প্রতিষ্ঠান যেন তাদের নিজ দায়িত্বে, পৌরসভায় অনেক ভ্যান আছে, ভ্যানের মাধ্যমে, ভ্যানগুলো শুধু খোলা অবস্থা থাকলে হবে না, ভ্যানগুলো কভার ভ্যান হতে হবে, যাতে করে এই মালগুলো বর্জ্যগুলো নেওয়ার সময় রাস্তায় পড়তে না যায়, দুর্গন্ধ না ছড়ায় বা সামাজিক বায়ু দূষণ যেন না হয়, সেদিকে সচেষ্ট থাকতে হবে।